এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব ক্লাস 12 ইংলিশ 4th সেমিস্টারের জন্য তোমাদের একটি কবিতা আছে, যে কবিতার নাম হোক রোস্টিং। এই হোক রোস্টিং কবিতাটি টেড হিউজেসের লেখা। আজকের ভিডিও ক্লাসটিতে আমরা লাইন বাই লাইন প্রত্যেকটারে বাংলা মানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো, এই হোক রোস্টিং মানে কি, এর বাংলা মানে কি, এবং এই কবিতাটা কে লিখেছেন তোমাদের আমি বলে দিয়েছি। দেখো, হোক কথার অর্থ হচ্ছে বাজ পাখি, এবং রোস্টিং কথার অর্থ হচ্ছে বিশ্রাম করা বা আশ্রয় নেওয়া। বিভিন্ন বই বিভিন্নভাবে লেখা আছে। ওকে, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে হোক রোস্টিং এর বাংলা মানে বাজ পাখির আশ্রয় বা বাজ পাখির বিশ্রাম নেওয়া। ওকে, এবার আমরা জানবো যে আমরা তো জানলাম কবিতাটির যে নাম, এই নামটার বাংলা মানে কি। এবার এই যে হোক মানে বাজ পাখি, এই বাজ পাখি কিসের প্রতীক, কেন বাজ পাখিটির প্রসঙ্গ এই কবিতায় এসেছে, কবি টেড হিউজেস এই বাজ পাখির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, প্রত্যেকটা টপিক আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে বুঝে নিব। ওকে, আচ্ছা দেখো, এই যে টেড হিউজেস আছে যে কবি, এই কবি কিন্তু এই কবিতাটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ ধরনের কবিতা। ড্রামাটিক মনোলগ কাকে বলে? ড্রামাটিক মনোলগ বলা হয় এই ড্রামাটিক মনোলগের বাংলা মানে হচ্ছে একক ভাষণ। অর্থাৎ একজন শুধু বলেই যাবে, একজন শুধু বলেই যাবে, এরকম ধরনের যে কবিতাগুলি হয় সেই কবিতাগুলিকে বলা হয় ড্রামাটিক মনোলগ। তাহলে আমরা জানলাম যে টেড হিউজেসের যে হুক রোস্টিং কবিতাটি আছে, এই কবিতাটি কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, মানে একজনই শুধু বলে যাবে, তাই না? আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু যেহেতু এটা ড্রামাটিক মনোলগ মানে একক ভাষণ, মানে এই কবিতার যতগুলো কথা, যতগুলো লাইন আছে, প্রত্যেকটা কথা কিন্তু বক্তব্যটি কার? বক্তব্যটি হচ্ছে হোক মানে বাজ পাখির। বাজ পাখি কিন্তু বলছেন, বাজ পাখি তো কথা বলতে পারে না, কিন্তু আমরা মন দিয়ে যদি একটু ভাবি, হ্যাঁ, মনের মনের দৃষ্টিতে যদি একটু ভাবি, তাহলে আমরা কিন্তু কবিতাটা বোঝার চেষ্টা করব যে এই কবিতার সমস্ত কথা কিন্তু বাজ পাখি বলেছেন। ওকে, বাজ পাখি কি বলছেন? বাজ পাখি বলছেন, আই সিট আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। টপ মানে উপরে, উড মানে হচ্ছে উড মানে এখানে কিন্তু তোমার হচ্ছে জঙ্গল। তার মানেটা কি হচ্ছে? মানেটা কি হচ্ছে? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মানে আমি জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে বসে আছি। তার মানেটা কি? মাই ক্লোজ মাই আইস ক্লোজড, মানে আমার চোখগুলি বন্ধ। দেখো মানেটা কি সুন্দর বলছে, কে বলছে? বাজ পাখি বলছে যে আমি জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে বসে আছি আর আমার চোখ বন্ধ। তারা বলছে কি? তারা বলছে দেখো, ইনঅ্যাকশন, ইনঅ্যাকশন কথার অর্থ হচ্ছে নিষ্ক্রিয়তা। নো ফলসফাইং ড্রিম, মানে কোনো মিথ্যা স্বপ্ন নেই। কবি বলছে যে বাজ পাখির বক্তব্য কি? বাজ পাখির বক্তব্য, বাজ পাখি বলছে আমি জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে বসে থাকি, আমার চোখ বন্ধ থাকে, আমি চোখ বন্ধ করা অবস্থায় যা কিছু স্বপ্ন দেখি, এই স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা থাকে না, একেবারেই আমার স্বপ্নটা হচ্ছে ইনঅ্যাকশন মানে নিষ্ক্রিয়তা। ওকে, দুইটা লাইনে মানে আমরা বুঝতে পারলাম কার বক্তব্য। এগুলো সমস্ত কথা কিন্তু বাজ পাখি বলছে, কারণ এই কবিতাটাই তো ড্রামাটিক মনোলগ, মানে একক ভাষণ। ওকে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, তারপর বলছে বিটুইন মাই হুকড হেড। বিটুইন মানে মধ্যে, মাই মানে আমার, হুকড মানে বাঁকানো, হেড মানে হচ্ছে মাথা, এন্ড হুকড ফিট। তার বলছে কি যে হুকড মানে বাঁকানো আর ফিট মানে হচ্ছে পা। তার মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে আমার বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মধ্যে, ওর অথবা ইন স্লিপ অথবা ঘুমের মধ্যে, রিহার্স, রিহার্স কথার অর্থ হচ্ছে অনুশীলন করা, রিহার্স পারফেক্ট স্কিলস এন্ড ইট। অর্থ বলতে চাইছে যে অথবা, এই লাইনটার মানে হচ্ছে অথবা ঘুমের মধ্যে নিখুঁত শিকার এবং খাওয়ার অনুশীলন করা।
কবি কিন্তু এই যে ৪টা লাইন, আমরা যে ৪টা লাইন দেখলাম, এই ৪টা লাইনের আপাত দৃষ্টিতে যদি আমরা অর্থটা বুঝি, তাহলে এখানে এই ৪টা লাইনের মাধ্যমে কবি কিন্তু কি বোঝাতে চেয়েছেন? আমরা মানেটা তো জানলাম। এবার আমরা একটু এইটার মধ্যে কি বোঝাতে চেয়েছেন দেখো। এটা বলছে কি, আমরা এই কবিতায় কিন্তু বাজ পাখির কথা শুনতে পাই। বরং বলা যেতে পারে পাখিটির মনের মধ্যে কি চলছে তা আমরা বুঝতে পারি। মানে পাখিটি গাছের উপর বসে আছে, ও কি বলতে চাইছে না বলতে চাইছে আমরা এই ৪টা লাইনের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। চোখ বুজে চোখ বুজে মানে চোখ বন্ধ করে বাজ পাখিটি গাছের ডালে চুপ করে বসে আছে। তার শিকারের অস্ত্রগুলি হলো বাজ পাখিটির বাঁকা ঠোঁট আর ধারালো নখ। তাই না? এটার মাধ্যমে আমরা কিন্তু এটাই বুঝতে পারি। আপাত দৃষ্টিতে ঘুমন্ত মনে হলেও আমাদের এটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এই বাজ পাখিটি ঘুমন্ত, কিন্তু ওর চোখটা বন্ধ যেহেতু, ঘুমন্ত মনে হলেও বাজ পাখিটি তার পরবর্তী শিকারের জন্য অনুশীলন করছে। মানে বাজ পাখিটি ওই গাছের উপর বসে শিকার কিন্তু সে ধরেছে, শিকার ধরে সে খাচ্ছে, খেয়েছে এবং পরবর্তীতে কিভাবে সে শিকার করবে এই কথাটাই কিন্তু বাজ পাখি উঁচু জায়গায় বসে, জঙ্গলের উঁচু জায়গায় বসে এটা চিন্তা ভাবনা করছে। এটার মানে আমরা বুঝলাম। ওকে। আচ্ছা তারপরে দেখো তারপরটা কি বলছে? তারপরটা বলছে যে দ্য কনভিয়েন্স, দেখো কি বলছে? দ্য কনভিয়েন্স। এই যে কনভিয়েন্স, এই কনভিয়েন্স কথাটির অর্থ হচ্ছে সুবিধা। অফ দ্য হাই ট্রিস, এর বাংলা মানে যে উঁচু গাছের সুবিধা। দ্য এয়ারস বাউয়েন্সি, মানে বাতাসের বাতাসের চলাচল বা বাতাসের বলতে পারো তোমরা প্লবতা, মানে বাতাস যে প্রবাহিত হয় ওই জিনিসটাকে বলা হয় দ্য এয়ার বাউয়েন্সি এন্ড দ্য সানস রেস, এবং সূর্যের রশ্মি মানে সূর্যের আলো। আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমার জন্য সুবিধাজনক। কার জন্য সুবিধাজনক? বলছে বাজ পাখিটি। আমি যত উপরে থাকি না কেন, এই যে দেখা আছে দ্য কনভিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, আমি যত উপরে থাকি না কেন, এই উপরে আমি ২ টা জিনিস খুঁজে পাই। সেটা হচ্ছে বাতাসের চলাচল, মানে বাতাস চলাচল করে, এই যে এয়ারস বাউন্সি এন্ড দ্য সানস রেস, এবং সূর্যরশ্মি। আমি গাছের উপর যদি বসে থাকি, এই ২ টা জিনিস আমি পাই। আর এই ২ টা জিনিসই কিন্তু আমার পক্ষে খুবই সুবিধা শিকার ধরার জন্য। এন্ড এবং দ্য আর্থ ফেস আপওয়ার্ড, এবং পৃথিবীর মুখটি আপওয়ার্ড মানে উন্মুক্ত করা, ঠিক আছে, উপরে থাকা। ফর মাই ইন্সপেকশন, মানে আমার পর্যবেক্ষণের জন্য। তাহলে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এন্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, মানে আমার পর্যবেক্ষণের জন্য পৃথিবীর মুখ উপরের দিকে। তাহলে এবার বাজ পাখির মনের কথা কিভাবে প্রকাশ পাচ্ছে, এই ৪টা লাইনের মাধ্যমে আমরা কিন্তু মানেটা বুঝলাম। অর্থাৎ এই যে ৪টা লাইনের মধ্যে টেক্সট বই থেকে লাইনটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার এর যে বাংলা মানে, এই লাইনের মাধ্যমে, এই ৪টা লাইনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এখন আমরা একটু শুনি। ওকে, দেখো এই ৪টা লাইনের মাধ্যমে কবি কিন্তু সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে গাছের উঁচু ডাল যেখানে বাজ পাখিটি বসে আছে সেটি তার কাছে সুবিধাজনক অবস্থান বা সুবিধাজনক জায়গা। সূর্যের আলোকে বা সূর্যের আলোয় আলোকিত মাটির দিকে তাকিয়ে সে তার শিকার সহজেই খুঁজে নিতে পারে। কারণ শিকার ধরার জন্য ২ টা জিনিস প্রয়োজন। একটা বাতাসের প্রবাহমানতা এবং সূর্যের রশ্মি। এটা কিন্তু এই বাজ পাখিটার পক্ষে এটা সুবিধাজনক। বাতাসের প্লাবতা বাজ পাখিকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে এই সূর্যরশ্মিটা বাজ পাখিকে শিকার খুঁজতে সাহায্য করে, এবং এয়ার বাউন্সি মানে বাতাস যে চলাচল করে এটা বাজ পাখিকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। মানে বাজ পাখিটা যে উড়তে পারবে, খুব সুন্দরভাবে উড়তে পারে। এবং মনে হচ্ছে পৃথিবীটা পৃথিবীটা
উপরের পৃথিবীর মুখ উপরের দিকে কত সুন্দরভাবে বাজ পাখিটিকে সুবিধা করে দিয়েছে তার শিকার ধরার জন্য, তাই না? আচ্ছা, পরের লাইনটা আমরা একটু মানে করার চেষ্টা করি। পরে বলছে কি, মাই ফিট আর লকড আপন দ্য রাউ বার্ক। এই যে দেওয়া আছে মাই ফিট মানে আমার পা গুলি, মাই ফিট মানে আমার পা গুলি, ওকে। দেখো লকড মানে আঁকড়ে থাকা, এই যে লকড কথাটা আছে আঁকড়ে থাকা। আর রাউ কথার অর্থ কি? এই রাউ কথার অর্থ হচ্ছে অমসৃণ বা খসখসে। আর বার্ক মানে আমরা জানি গাছের ছাল। তাহলে এই যে লাইনটা, এই লাইনটার বাংলা মানে হচ্ছে যে অমসৃণ, অমসৃণ গাছের ছালের উপর আমার পা আটকে আছে। এই যে লকড আপন মানে আটকে থাকা। তা বলছে কি, ইট টুকড মানে পুরোটাই লেগেছে দ্য হোল অফ ক্রিয়েশন। এ টোটালটার বাংলা মানে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশনের বাংলা মানে হচ্ছে যে সৃষ্টির পুরোটাই লেগেছে। অর্থাৎ এই যে কবি এখানে বলেছে যে ইট টুকড দ্য হোল অফ ক্রিয়েশন, এর বাংলা মানে কবি বলতে চাইছেন মানে বাজ পাখিটি বিশ্বাস করেন যে তার পা এত নিখুঁত যে তা সৃষ্টি করতে গোটা প্রকৃতি কাজ করে। কবি কিন্তু এইটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। কি বলছে? টু প্রডিউস মাই ফুড মানে আমার পা, মাই ইচ ফিদার মানে আমার পা, আমার পালক, প্রতিটি পালক তৈরি করতে, হ্যাঁ তৈরি করতে প্রকৃতি কিন্তু ওকে সাহায্য করছে। নাও এখন আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড মানে কবি বলতে চেয়েছে যে এখন আমি আমার পায়ে সৃষ্টিকে ধরে রাখি। কবি এই যে চারটা লাইন, এই কবি কিন্তু এই চারটা লাইনের মাধ্যমে বলতে চেয়েছেন যে বাজ পাখির বিশ্বাস তার পা এত নিখুঁত যে তা সৃষ্টি করতে গোটা প্রকৃতি কাজ করেছে। বাজ পাখি মনে করে সে তার শক্তি দিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। অ্যাকচুয়ালি এই বাজ পাখি কিন্তু মানে সমাজের কিছু রাষ্ট্রীয় শক্তি আছে, সমাজের কিছু যোগ্য-বিজ্ঞ নেতা আছে, সমাজে আমাদের দেশে বা আমাদের এলাকায় কিছু স্বনামধন্য কিছু লোক আছে, ক্ষমতালোভী লোক আছে, অত্যাচারী লোক আছে। এই যে ক্ষমতালোভী, অত্যাচারী, শাসক প্রকৃতির যে লোকগুলি আছে, যারা মানুষকে অত্যাচার করে, মানুষের প্রতিটি হক যারা মেরে খায়, যেই মানুষরা হ্যাঁ, অন্যের টাকা জোর করে ছিনিয়ে নেয়। এই যে ক্ষমতালোভী মানুষগুলির কথা এখানে বলা হয়েছে বাজ পাখির মাধ্যমে কিন্তু প্রতিকায়িত করা হয়েছে, তুলে ধরা হয়েছে। তাই না? আচ্ছা তারপরটা দেখো, তারপরটা আমরা একটু দেখি, তারপর যে বাংলা মানেটা আছে, বলছে ওর ফ্লাই আপ মানে উড়ে যাই এন্ড রিভলভ ইট অল স্লোলি এবং ধীরে, ধীরে এর চারপাশে ঘুরি। রিভলভ মানে চারপাশে ঘোরা। ওকে? এ বলছে কি আই কিল মানে আই কিল হোয়ার আই প্লিজ মানে আমি যেখানে খুশি শিকার করি বিকজ কারণ ইট ইজ অল মাইন কারণ পুরোটাই আমার, পুরো পৃথিবীটাই আমার। বাজ পাখি বলতে চাইছে যে আমি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিকার ধরতে পারি, আমার যখন ইচ্ছা তখন আমি শিকার ধরতে পারি। বাজ পাখির ইচ্ছা আসলে তো প্রকৃতপক্ষে ওই এটাই কবি বোঝাতে চেয়েছেন যে সমাজের যারা ক্ষমতালোভী লোক, সমাজের যারা হিংস্র শয়তান প্রকৃতির লোক, যারা অন্যের ভালো চায় না, অন্যকে সবসময় দুঃখ কষ্ট দিয়ে রাখে, ওই লোকগুলিকেই কিন্তু ক্ষমতালোভী, অত্যাচারী লোক বলা হয়েছে। আর সেই ক্ষমতালোভী, অত্যাচারী লোকগুলিকেই কবি কিন্তু বাজ পাখি হিসাবে তুলে ধরেছেন। ওকে? আচ্ছা, তারপর মানেটা কি বলছি? দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। দেখো দেয়ার ইজ নো সফিস্ট্রি, এই যে সফিস্ট্রি কথার অর্থ হচ্ছে প্রতারণা বা প্রবঞ্চনা। দেয়ার ইজ নো সফিস্ট্রি কোনো প্রতারণা নেই, কোনো কোনো প্রতারণা নেই, কোনো প্রবঞ্চনা নেই ইন মাই বডি আমার শরীরের মধ্যে। অর্থাৎ এই লাইনটার বাংলা মানে আমার ভিতরে কোনো ছল চাতুরি নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস মানে আমার শিকারের ধরন মা- আমার শিকারের ধরন মাথা চিড়ে নেওয়া।
কবি কবি বলতে চেয়েছেন কি, যে বাজ পাখি বিশ্বাস করেন, এই যে 4টা লাইনের মানে কবি বলতে চান বাজ পাখি বিশ্বাস করে সবকিছুই তার, তাই সে সেখানে খুশি স্বীকার করতে পারে, যেখানে ইচ্ছে তার সেখানে তার খুশি স্বীকার করতে পারে। হ্যাঁ, তারপর বলছে কি, এখানে বলা হয়েছে যে বাজ পাখির মধ্যে কোনো কৃত্রিম বা ছলচাতুরি নেই, সে সোজা সাপটা এবং খাঁটি। এই লাইনটার মানে কিন্তু এখানে এটাই বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি বলা হয়েছে? তারপরে লাইনটার মানে দেখো, আরেক অল্প আছে। তারপরে আমি বিশ্লেষণটা করে দিব এটার মানে কি বোঝাতে চেয়েছে। ওকে? আচ্ছা, এবার দেখো, এর বলা আছে দ্য অ্যালটমেন্ট। এই যে দেখো অ্যালটমেন্ট, এই যে অ্যালটমেন্ট কথাটা আছে, এই অ্যালটমেন্ট কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এই অ্যালটমেন্ট মানে কি? আমরা যদি এই বিষয়টা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব সুবিধা হয়। ওকে? দেখো, এই যে অ্যালটমেন্ট শব্দটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যালটমেন্ট। আর এই অ্যালটমেন্ট মানেই হচ্ছে কিন্তু ভাগ করা, বন্টন করা বা ভাগের অংশ। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে মৃত্যুর ভাগাভাগি, মৃত্যুর বন্টন। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার উড়ানের একটি পথ সরাসরি থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, জীবিতদের হাড়ের মধ্য দিয়ে। নো আর্গুমেন্টস মানে কোনো তর্ক, কোনো যুক্তি, অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তি আমার অধিকারের দাবি করতে পারে না। আমরা মানেটা জানলাম। অর্থাৎ কবি এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে বাজ পাখির মতে প্রকৃতি, এই যে 4টা লাইন, বাজ পাখির মতে প্রকৃতি তাকে তার ভাগের শিকার এবং মৃত্যু ঘটনার অধিকার বরাদ্দ করে রেখেছে। যখনই সে শিকারের সন্ধান পায়, সেই মুহূর্তে বাজ পাখিটি ছোঁ মেরে শিকার করে। তার ধারালো এবং তীক্ষ্ণ নখ তার শিকারের হাড় পর্যন্ত ভেদ করে যায়। কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। মানে বাজ পাখিটি এত হিংসুটে, এত হিংসা হিসেবে তাকে প্রতিকায়িত করা হয়েছে। বাজ পাখিটার উপর বলা হয়েছে কি বলেছে, বাজ পাখি ওড়ার পথ সরাসরি এবং শক্তিশালী, সে কাউকে পরোয়া না করে এগিয়ে যায়, তাই না? আচ্ছা, লাস্টের মানেটা তারপর আমরা তাৎপর্য বিশ্লেষণ দেখব এবং ইম্পর্টেন্ট কোশ্চেন গুলি কি কি আছে সেগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করব। ওকে, বলছি কি, দ্য সান ইজ বিহাইন্ড মি মানে সূর্য আমার পিছনে। দ্য সান ইজ বিহাইন্ড মি মানে সূর্য আমার পিছনে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগেন মানে আমি শুরু করার পর থেকে কিছুই পাল্টাইনি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চান্স মানে আমার চোখ কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস আমি সবকিছু এরকম এরকম রাখতে যাচ্ছি। এই 4টা, এই যে শেষে 4টা লাইন আছে, এই শেষের এই যে 4টা লাইন, এর বাংলা মানে কি? কবি এই বাংলা এই 4টা লাইনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? কবি বলেছেন যে দিন শেষ হয়ে আসে, সূর্য সূর্য অস্তচলগামী, যখন এই বাজ পাখিটি শিকার করতে 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 যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য যখন প্রায় ডুবে ডুবে যায়, অস্ত যাওয়া সূর্যের কিরণে ছায়া গভীর হয়ে ঘনিয়ে আসে, ছায়া কিন্তু কালো অন্ধকার হয়ে আসে। দোদীয়মান বাজ সুস্পষ্টভাবে ঘোষণা করে প্রকৃতি বদলে যায়নি, আর কোনোদিনও বদলাবে না। মানে অর্থাৎ বাজ পাখিটি বলতে চায় যে আজকে সন্ধ্যা, কিন্তু এক সময় না এক সময় বা আগামীকাল আবার ঠিক সকাল হবে, সূর্য রশ্মি পাবে, আবার বাতাস থাকবে, যেটাতে তার শিকারের সুবিধা হবে। তাই তো সে এমন শিকারী পাখি আছে তেমনই থাকবে। ও যেইভাবে আছে, ও যেই তার জায়গায় দখল করে আছে, বাজ পাখিটি কিন্তু সেইভাবেই থাকবে। অর্থাৎ এই কবিতাটির মাধ্যমে আমরা একটু বুঝতে পারলাম এই যে হক রোস্টিং মানে বাজ পাখির আশ্রয়। দেখো, বাজ পাখি যদি আশ্রয় নিয়ে থাকে তবুও কিন্তু বিপদের সংকেত। এই বাজ পাখি বলতে আমাদের ক্ষমতালোভী, অত্যাচারী শাসক শ্রেণীদের বোঝানো হয়েছে। বিশেষ করে যারা
ক্ষমতালোভী, যারা একে অপরকে দুঃখ কষ্ট দেয়, যারা সবসময় যুদ্ধ, আহ, মারামারি, যুদ্ধ, খুনাখুনি, রক্তপাত পছন্দ করে, এখানে তাদেরকেই বাজপাখি হিসাবে তুলনা করা হয়েছে। বুঝতে পারলাম? অর্থাৎ এই 4টা লাইনের মানে, প্রথম লাইনটার মানে, এই যে 4টা লাইন, এই লাইনটা মানে কি বলছে? যে জঙ্গলের মাথার উপর আমি বসে আছি, আমার দু চোখ বন্ধ, কাজের থেকে বিরাম, আমার বাঁকানো মাথা আর বাঁকানো পায়ের মধ্যে কোনো মিথ্যা স্বপ্ন নেই। অথবা ঘুমের মধ্যে নিখুঁত হত্যা আর খাবার অনুশীলন আমি করি। বাজপাখির কথা, তাই না? আচ্ছা, তারপরে যে প্যারাটা আছে এটা মানে কি? উঁচু গাছগুলোর এই সুবিধা, উঁচু গাছ থাকলে এটাই সুবিধা। বাতাসের বাতাসের ভাসিয়ে রাখার ক্ষমতা আর সূর্যের কিরণ, এ সবকিছুই আমার পক্ষে সুবিধাজনক। আর আমার পরীক্ষার জন্য পৃথিবীর এই উপর দিকে তোলা মুখটা। তারপরটার মানেটা কি বলছে দেখো? বলছে আমার, এই যে লাইনটার মানে, আমার পা দুটো গাছের এবড়া থেবড়া ছালে আটকানো। আমার এই পা আর আমার প্রতিটি পালক তৈরি করতে সমগ্র সৃষ্টিকে প্রয়োজন প্রয়োজন হয়েছিল। আর এখন সেই সৃষ্টিকে আমি রেখেছি আমার পায়ের নিচে। এই প্যারাটার মানে কি? এখানে বলছে যে উপরের দিকে বাজ পাখিটি উড়ে যেতে চায়, আর পাক খেতে খেতে যেখানে ইচ্ছা সে সেখানে যে গিয়ে হত্যা করতে পারে, তার ইচ্ছা সবকিছুকে হত্যা করতে পারে। বাজ পাখির শরীরে কোনো জটিলতা থাকে না, কারণ তার আসল জিনিস তার ইচ্ছা মতো সে উড়ে যেতে স্বীকার করতে পারে। এই যে কবিতাটির যে মূল ভাব, আমরা বুঝতে পারলাম যে এই হোক রোস্টিং বলতে এখানে কি বোঝানো হয়েছে? বাজ পাখির আশ্রয়। এবার এই কবিতা থেকে 5-6 মার্কের যে একটাই প্রশ্ন পড়তে বলবো, সেই প্রশ্নটা পড়বে, সেটা হচ্ছে এই হক রোস্টিং কবিতাটির নামকরণের সার্থকতা। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং। এই হোক রোস্টিং কবিতাটির নামকরণের সার্থকতা তোমরা বিচার করো, এইটা একটা পড়বে। এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন পড়বে যে এই কবিতায় বাজ পাখি দিয়ে কবি কি কি বোঝাতে চেয়েছেন, এই বাজ পাখিটি কবি এই কবিতায় তুলে এনেছেন কেন, এরকম ধরনের একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্নই এখান থেকে ভালোভাবে পড়ে যাবে। ওকে, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই, সবকিছু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। সেই পরবর্তী প্রশ্ন উত্তর আমার ছাত্রছাত্রী লিখে দেওয়া নোটস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।